তোর বোনের বিয়েটা হোক, তুই চাস না ছায়া? ছায়ার গাল দুটো শক্ত করে চেপে ধরে নিজের দিকে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে নির্ঝর। ছায়ার চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি বয়ে যাচ্ছে। গালে যে যন্ত্রণা হচ্ছে তা নয়, এই মুহূর্তে সে যে পরিস্থিতিতে আছে সেটার জন্য নিজের উপরে রাগ হচ্ছে ছায়ার। চাই। তাহলে কেন রাজি হচ্ছিস না আমার কথায়? মেজর, আমি ছায়ার কথা বলতে কষ্ট হচ্ছে দেখে নির্ঝর ছায়ার গাল দুটো ছেড়ে দেয়। নির্ঝর যখন গাল ছেড়ে দেয়, ছায়া হাফ ছেড়ে দেয়। ফর্সা গাল দুটোতে নির্ঝরের শক্ত আঙ্গুলের দাগ বসে গেছে। আমি কিভাবে রাজি হব মেজর? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, দ্রুতই আমার সাথে চল। আমি পারবো না মেজর, আব্বা আম্মা মরে যাবে এই কথা শুনলে। নির্ঝর এবার প্রচণ্ড রেগে গিয়ে ছায়ার চুলগুলো পেছন থেকে টেনে ধরে। কেন রে? এখন কেন বলছিস কষ্ট হচ্ছে? কিসের জন্য কষ্ট হচ্ছে? তুই তো এটাই চেয়েছিলি। তাহলে আমি কখন এগুলো চেয়েছি? আমি এভাবে কিছুই চাইনি, ছাড়ুন, আমার লাগছে। ঠিক আছে, ছেড়েই দিচ্ছি। আর আমি তোর বোন নোহার বিয়েটাও ভাঙারও ব্যবস্থা করছি, সমস্যা নেই। নির্ঝর নিজের পকেট থেকে ফোন বের করতে গেলে ছায়া নির্ঝরের হাত ধরে বসে। এমনটা করবেন না প্লিজ। আমি এমনই করব, তুই আমার কথা শুনবি কিনা বল। আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে নুহা আপুর বিয়েটা ঠিক করে হতে দিবেন? হ্যাঁ, হতে দেব। ওদের বিয়েটা হয়ে যেত, এত সময় আমার জন্য আটকে আছে। ভাইয়াকে কবুল বলতে বলে দিন। তুই যতক্ষণ না কবুল বলবি ততক্ষণ সবকিছু এভাবে আটকে থাকবে। ছায়ার চোখের কাজল লিপটে গেছে কান্না করার কারণে। কিছুক্ষণের মাঝে দুজন আর্মি সোলজার একজন কাজীকে নিয়ে হাজির হয়। কাজী ওদের বিয়ে পড়িয়ে দেয়। ছায়া ফুপিয়ে ফুপিয়ে কবুল বলে। পৃথিবীর বুকে প্রথম নারী যে তার বিয়ের কবুলটা পর্যন্ত ফুপিয়ে ফুপিয়ে বলছে। অতিরিক্ত কান্নার কারণে ছায়ার হিচকি উঠে গেছে। নির্ঝর কাউকে ইশারা করে। সেখানে উপস্থিত থাকা একজন মেয়ে সোলজার ভেতরে আসে। নির্ঝরের চোখই যেন বলে দিচ্ছে পরবর্তী পদক্ষেপ কী। তাই মেয়েটা বেশি কথা না বলে ছায়াকে এক গ্লাস পানি দেয়। খেয়ে নিন ম্যাম। ছায়া মুখ সরিয়ে নেয়, হিচকি তুলতে তুলতেই বলে, খাবো না। ম্যাম, স্যার ভীষণ রেগে যাবে। এর আগে বাইরে থাকা সবাই ভস্ম হয়ে যাবে। ছায়া জানে এখন আর কিছুই তার হাতে নেই, তার আর করারও কিছু নেই। শুধু শুধু নির্ঝরের রাগ বাড়াতে চায় না ছায়া, তাই মেয়েটার হাত থেকে পানি খেয়ে নেয়। মেয়েটা তাকে সুন্দর করে লাল একটা জামদানি শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। তবে বিয়ের আগে কেন সাজা হলো না এক্ষুনি? কেনই বা নির্ঝর তার সাথে এমন করলো? মাথায় কিছুই আসছে না ছায়ার। মেয়েটা ছায়াকে সাজিয়ে দিয়ে যাওয়ার পরে নির্ঝর ছায়ার হাত ধরে বেরিয়ে আসে। গাড়িতে বসে ড্রাইভারকে ইশারা করে গাড়ি চালাতে। গাড়ি চলে আপন গতিতে। চলুন তবে এতক্ষণ যাদের নিয়ে গল্প চলছে তাদের পরিচয়টা জেনে আসি। নির্ঝর চৌধুরী মা বাবার বড় সন্তান। মেজর সিনহা চৌধুরী এর বড় সন্তান নির্ঝর চৌধুরী। বাবা মেজর ছিলেন, তবে কোনো এক অপারেশনে গিয়ে তার মৃত্যু হয়। নির্ঝর তার বাবাকে সর্বদা নিজের সুপারম্যান মনে করত। বাবার মৃত্যুর পর থেকেই নির্ঝর নিজের বাবাকে ওই জায়গায় দেখতে চেয়েছিল এবং বাবার খুনিদের শাস্তি দিতে চেয়েছিল, যার কারণে নিজেও মেজর নির্ঝর চৌধুরীতে পরিণত হয়েছে সময়ের সাথে। নির্ঝর একজন 5 ফুট 11 ইঞ্চি লম্বা একজন হলুদ ফর্সা গড়নে সুদর্শন পুরুষ। মেজর হওয়ার সুবাদে তার ফিটনেস দেখলে যে কোনো মেয়েই পটে যায়। তবে ছেলেটা বড্ড জেদি, জীবনে যা একবার বলেছে তাই করেছে। নির্ঝরের আছে একটা ছোট ভাই অনয় চৌধুরী, আর আছে তাদের সব থেকে বড় বোন তিন্নি। তিন্নির একটা সমস্যা আছে, সে মা হতে পারবে না, তাই তার স্বামী আদনান তিন্নির সাথে নির্ঝরদের বাড়িতে থাকে। আদনানের পরিবার বলতে কেউ নেই, পেশায় সে একজন ডাক্তার। ডাক্তার হয়েও বউয়ের কোনো ট্রিটমেন্টে ঠিক করতে পারেনি, তাই বাধ্য হয়ে সেরোগেসিতে একটা কন্যা সন্তান নেই তারা। মা আর ভাই বোন এবং বোন জামাইকে নিয়ে তার সংসার। তবে কাজের সুবাদে নির্ঝর পরিবার থেকে দূরে থাকে। আজ অয়নের বিয়ে ছিল নোহার সাথে, পারিবারিকভাবেই বিয়েটা ঠিক হয়েছে। নির্ঝর একটু একঘেয়ে মানুষ, সে এখন বিয়েটা করতে চায় না বলে তাদের মা অয়নকে আগে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা মতো তারা মেয়ে দেখে শুনে নোহার সাথে বিয়ে ঠিক করে। নোহা আর ছায়া 2 বোন, নোহা বড়, ছায়া ছোট। বাবা তৌফিক হাসান আর মা রাবেয়া বেগমের 2টো মেয়ে তারা। নোহা অনার্স 3য় বর্ষের ছাত্রী, আর ছায়া হলো অনার্স 1ম বর্ষের ছাত্রী। নির্ঝরের মায়ের 2 বোনকেই অনেক পছন্দ। নির্ঝরকে ছায়া যেদিন প্রথম দেখে সেদিন ছোটোখাটো একটা ক্রাশ সে খায়, এবং সেখান থেকেই মেজর বলে ডাকে ছায়া নির্ঝরকে।
যদিও নির্ঝর ভীষণ মুঠি একটা রুক্ষ স্বভাবের ছেলে। সেনাবাহিনীতে আছে সে। ওদের পরিচয় পর্ব শেষ হলো, বাকি সব গল্পে জানাবো। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে ছায়া, আর মনে করছে সকালেও সব ঠিক ছিল। হঠাৎ করেই সব কিছু কেমন শেষ হয়ে গেল। আজ সকালে বোনের বিয়ে, তাই বাড়ি ভর্তি মেহমান বরযাত্রী আসবে কিছুক্ষণের মাঝে। ছায়া দৌড়ে নিজের লেহেঙ্গা নিয়ে সাজুগুজু শুরু করে। কিছুক্ষণের মাঝেই বরযাত্রী চলে আসে। ছায়ার সর্বপ্রথম চোখ কেড়ে নেয় নির্ঝরের সাদা পাঞ্জাবি পরিহিত ওই সুদর্শন রূপ দেখে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাকে। বরকে রেখে সবাই তাকিয়ে দেখবে হয়তো। কি রে সায়া, দুলাভাইকে মিষ্টি খাওয়া, কতক্ষণ দাঁড়িয়ে রাখবি? পেছনে মামাতো চাচাতো বোনের কথাই ছায়ার ধ্যান ফিরে। নির্ঝরের থেকে চোখ সরিয়ে ছায়া নিয়মের দিকে খেয়াল করে। গেট ধরে 10,000 টাকা ইনকাম করে। ওরা বরযাত্রী ছেড়ে দেয়। সব কিছুই ঠিকঠাক চলছিল। তিন্নির স্বামী আদনান ছায়াকে এক গ্লাস পানি দিতে বলে। ছায়া সেটা এগিয়ে দিতে গেলে হঠাৎ করেই পেছন থেকে কেউ তাকে কাপড়ে ক্লোরোফর্ম মিশিয়ে বেহুশ করে দেয়। এরপর ছায়ার আর কিছুই মনে নেই। জ্ঞান আসতে নিজেকে নির্ঝরের কবলে দেখতে পায়। জায়গাটা ছায়া চেনে না, তবে এখানে এসে নির্ঝর তাকে সোজাই ব্ল্যাকমেল করে। ওদিকে বিয়েটা আটকে আছে নির্ঝরের জন্য। এরপর যা হয়েছে সবাই জানেন। দেখতে দেখতে তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার আগে নির্ঝর আবারও ছায়ার ঘাট ধরে নিজের দিকে নিয়ে আসে। শোন বেনিওয়ালি, ভেতরে গিয়ে আমি যা বলবো তাতে শুধু হ্যাঁ বলবি। বাকি একটা শব্দ যদি মুখ থেকে বের হয় তাহলে তোর জিহ্বা কেটে সারা জীবনের মতো তোতলা বানাই দিব, বুঝছিস? ছায়া মাথা নাড়ায়। ছায়া খুবই নরম স্বভাবের একটা মেয়ে। নির্ঝরের করা কাণ্ডে ছায়া আগে থেকেই আতঙ্কের মাঝে আছে। নির্ঝর ছায়ার হাত ধরে বিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। ছায়া এবং নির্ঝরকে এক জায়গায় দেখে সবাই বেশ অবাক হয়। রাবেয়া বেগম এগিয়ে এসে বলেন, ছায়া, তোকে সারা বাড়ি খুঁজছি আমি। তুই নির্ঝরের সাথে কি করছিলি? ছায়া মায়ের কথার উত্তর দেওয়ার আগেই নির্ঝর বলে। আপনার মেয়েটা এখন আমার স্ত্রী আন্টি। নির্ঝরের কথায় রাবেয়া বেগম কিছুটা অবাক হয়ে তাকালেন নির্ঝরের দিকে। মানে হলো আমরা বিয়ে করেছি। রাবেয়া বেগম নির্ঝরের কথায় অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। কি বলছে ছেলেটা, বিয়ে করেছে মানে? নির্ঝর বাবা, আজকের দিনটা তোমার ভাই আমার মেয়ে দুজনের জন্য খুবই স্পেশাল। দয়া করে এসব ইয়ার্কি করো না। ইয়ার কি নয়, সত্যি কথা। নির্ঝর পাশে ইশারা করতেই একজন একটা কাগজ নির্ঝরের হাতে দেয়। নির্ঝর সেটা রাবেয়া বেগমের হাতে তুলে দেয়। কাগজটা পড়ে রাবেয়া বেগম 2 কদম পিছিয়ে যায়। ওগো, শুনছো? তোমার মেয়ে এসব কি করে এসেছে? তৌফিক হাসান দ্রুত রাবেয়া বেগমকে ধরে বসে। রাবেয়া, শান্ত হও, কি হয়েছে? শান্ত হও মানে? এসব কি দেখতে পাচ্ছ? রাবেয়া বেগমের হাত থেকে কাগজটা নিয়ে তৌফিক হাসান কাগজটা পড়ে। তৌফিক হাসানের চোয়াল শক্ত হয়ে আসে। তিনি শক্ত কণ্ঠে ছায়ার দিকে প্রশ্ন ছুড়ে। ছায়া, এসব কি? বাবার গম্ভীর কণ্ঠে ছায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। তৌফিক হাসান ছায়ার দিকে এগিয়ে যায়। ছায়া, আমি বলছি এসব কি? ছায়া মাথা নিচু করে চোখের পানি ফেলছে। কোনো প্রকার কথা বলার মতো শক্তি সে হারিয়ে ফেলেছে। তৌফিক হাসান খুবই শান্ত স্বভাবের মানুষ। মেয়েদের গায়ে তিনি কখনো হাত তুলেননি, স্ত্রীকেও কখনো তুলতে দেননি। নোহা এবং ছায়া 2 রত্ন তার পরিবারের। তবে ছায়াকে এভাবে সে মানুষ করেনি যে বড় বোনের বিয়ের দিন মেয়ে বড় বোনের ভাসুরকে বিয়ে করে আনবে, কাউকে না জানিয়ে। আঙ্কেল, নিঝর, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি, তুমি এর মধ্যে আসবে না। ছায়া, দ্রুত বলো এসব কি? ছায়া বাবার দিকে তাকায়। পেছনে দাঁড়িয়ে থাকা মেঝরের চোখে চোখ পড়তে ছায়া চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে, আমি আমি মেজরকে পছন্দ করতাম বাবা। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছায়ার গালে থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। বাবার হাতে জীবনের প্রথমবার মার খেয়ে ছায়ার কান্নার বেগ আরও বেড়ে যায়। পেছন থেকে নির্ঝর নিজের হাত মুঠোয় নিয়ে নেয়। এসব দৃশ্য দেখে পেছন থেকে তিন্নির হাতটা আদনান খুব জোরেই চেপে ধরে। কি করছো? আদনান তিন্নির কথাই জগতে ফেরে। কি হয়েছে? তুমি এভাবে আমার হাত চেপে ধরেছো কেন? সরি জান, আমি বুঝতে পারিনি। দেখছো ভাই, এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর তুমি এগিয়ে যাও, পরিস্থিতি সামাল দাও। আমি কি বলবো? তোমার ভাই এগুলো কি করেছে? বুঝলাম না তোমায় আমি এত বেশি রাখতে দেখিনি কখনো। আদনান ভ্রুজগল ঠিক করে বলে। বিষয়টা তা নয় তিনি, আমি দেখছি। আদনান এগিয়ে যায়।
তবে তার চোখে মুখে রাগ স্পষ্ট। তৌফিক হাসান ছায়ার গায়ে আবার হাত তুলতে গেলে মিসেস চৌধুরী ধরে বসেন। মিসেস চৌধুরী এতক্ষণ ভেতরে ছিলেন। ছেলের বিয়েতে তিনি জোর করে এসেছেন, বাইরে এত কিছু হয়ে গেছে তিনি বুঝতেই পারেননি। ভাইজান, আমার ছেলেও এই ঘটনায় সমান দোষী। আপনি শুধু ছায়াকে মারলেই সব কিছুর সমাধান হয়ে যাবে না। ছায়া ফুপিয়ে কাঁদছে। মিসেস মহিমা চৌধুরী গিয়ে ছায়াকে পাশ দিয়ে জড়িয়ে ধরে। নিঝরের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন তার ছেলের সমস্যা আছে কিছু। মা সবসময় সন্তানের দিকে তাকালে সবটা বুঝতে পারে। থামুন তৌফিক ভাই, আমাদের এখন উচিত সবাই মিলে কথা বলা। আদনান, জি আম্মু। বাবা, সব গেস্টদের চলে যেতে বলো। কিন্তু আম্মু। চিন্তা করো না নোহা, আর অয়নের বিয়েটা হবে, কিন্তু এই মুহূর্তে অনেকগুলো কথা বলা প্রয়োজন। আদনান ঠিক তাই করে যা তার শাশুড়ি তাকে করতে বলে। এই মুহূর্তে তৌফিক হাসান, রাবেয়া বেগম, আদনান, তিন্নি, মহিমা চৌধুরী সবাই ছায়াদের ড্রয়িং রুমে বসে আছেন। সবার মাঝে নীরবতা বিরাজমান। মহিমা চৌধুরী যে কথা বলেছে তাতে যুক্তি আছে, কিন্তু তৌফিক হাসান বা রাবেয়া বেগম কেউই এটা মেনে নিতে পারছে না। তাদের মেয়ে এত বড় একটা কাজ করেছে। দেখুন তৌফিক ভাই, রাবে আপা, আমি জানি নির্ঝর এবং ছায়া খুবই ভুল কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমি দেখছি না। নীরবতা ভেঙে আদনান বলে ওঠে, কিন্তু আম্মু, নির্জর কাজটা ঠিক করেনি, আর ছায়াও। তাহলে বাবা, তুমি কি বলতে চাও ওদের বিয়ে হয়ে গেছে, এখন কি সেটা ভেঙে দেওয়া সম্ভব? আদনানের কথায় এবং মুখে পরিষ্কার বিরক্তি স্পষ্ট। তিন্নি স্বামীর এমন আচরণে বেশ অবাক হচ্ছে। মা, তুমি ওর কথা শুনো না। তুমি এত কথা কেন বলছো? আজব। তিনি, আমি তোমার স্বামী আর নির্জর তোমার ছোট ভাই। আমি কথা বলতে পারি না? বলতে পারো, কিন্তু আগুন নিভানোর কথা বলো, জ্বালিয়ে দেওয়ার কথা কেন বলছো? আদনান সেখান থেকে উঠে যায়। তিনি আরো অবাক হয়। আদনান বেরিয়ে হাঁটা ধরে সামনের দিকে। সামনেই ছায়ার রুম। দরজা খোলাই ছিল, যেখানে সে দেখতে পায় নির্ঝর ছায়ার হাত ধরে আছে। ছায়া ফুপিয়ে কাঁদছে, আর নির্ঝর স্বাভাবিকভাবেই ছায়ার কান্নার দিকে তাকিয়ে আছে। আদনান সেখানে না দাঁড়িয়ে নিচে চলে আসে। নোহা আর অয়নের বিয়েটা হয়ে গেছে। বাড়ি থেকে দু বোনের বিদায়ের পালা। ছায়া মা এবং বাবার দিকে বারবার তাকাচ্ছে, তবে তারা বড় মেয়েকে বিদায় দিলেও ছোট মেয়ের দিকে তাকালেন না। অভিমান স্বাভাবিক। ছায়া মা বাবার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে। রাবেয়া বেগম কাঁদছে, কিন্তু ছায়াকে ধরছে না। নির্ঝর ছায়াকে নিজের কাছে নিয়ে আসে। অনেক কান্না করেছেন, যান এবার বাড়িতে চলো। কথাটা আসতেই বলে নির্ঝর। এসব কিছু নীরব দর্শক হলো নোহা আর অয়ন। ওরা কিছু বলার প্রয়োজন বোধ করছে না, পরিস্থিতি এমন। নির্ঝর ছায়া একটা গাড়িতে উঠে, অয়ন নোহা অন্য গাড়িতে, বাকি সবাই তাদের আলাদা গাড়িতে। নির্ঝরদের ঢাকার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। ছায়ার কান্না কমছে না। নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে, আমি বলছি চুপ করো, অনেক কান্না করেছো। নির্ঝরের কথায় কোনো হেরফের হলো না ছায়ার। নির্ঝর এবার রেগে ছায়ার বাহু জোড়া ধরে নিজের দিকে এগিয়ে নেয়। ছায়া কোমরে ব্যথা পায়। নির্ঝরের শক্ত হাতের চাপ ছায়া নিতে পারেনি। আরে কান্না থামাও, এত মরা কান্না কেন করছো? ছায়া হেঁচকি তুলে তুলে নির্ঝরের দিকে তাকায়। ছাড়ুন, ধরবেন না, সব শেষ করে দিয়েছেন আপনি। অনেক ন্যাকামি করো তুমি। আমার কথায় ক্যাপ্টের সবাই চুপ থাকে, আর তুমি ইয়ার কি করছো? ইয়ার কি করছি না, আপনার ক্যাম্পের সবাই চুপ হলে আমার কি? আপনি অন্যায় করেছেন আমার সাথে। নির্ঝর ছায়াকে এবার গাড়ির সাথে চেপে ধরে। আমি আর কোনো কান্নার শব্দ, হেঁচকি তোলার শব্দ শুনতে চাই না, বুঝতে পেরেছো তুমি? ছায়া এবার বেশ ভয় পেয়ে যায়। কি হলো, কথা বলছো না কেন? ছাড়ুন, লাগছে। কোনো কান্নার শব্দ যেন না শুনি। কথাটা বলে নির্ঝর সরে যায়। ছায়া এবার গুটিসুটি হয়ে এক কোণায় চলে যায়। কোনো রকম কথাই বলে না, তবে ফুপানিটা কমেনি, সাথে হেঁচকি। কিছুক্ষণ ফুপিয়ে হেঁচকি তুলে ছায়া আপনা আপনি ঘুমিয়ে যায়। এক কোণায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে সে। নির্ঝর ফোন বের করে কাজ করছিল। পাশে থাকা রমণীকে ঘুমিয়ে যেতে দেখে ফোনটা বন্ধ করে পকেটে রেখে ছায়াকে নিজের কাঁধের উপরে নিয়ে আসে নির্ঝর। মেয়েটা ঘুমের মাঝে খুবই মিষ্টি এবং স্নোরিং এর শব্দ করে, যা শুনতে বেশ ভালোই শোনায়। নির্ঝর একজন বিচক্ষণ মেজর। চারিদিকে তাকালে পরিস্থিতি সম্পর্কে তার ধারণা এমনি হয়ে যায়। তবে হঠাৎ করেই এমন একটা ক্লাস 10-এর বাচ্চার মতো কাজ কিভাবে করলো? সব কথা মাহিমা চৌধুরী বসে বসে ভাবছিলেন।
তিনি তার ভাবনায় ব্যস্ত এমন সময় তার কোলে থাকা 3 বছরের নাতনি বলে ওঠেন, না, আমার দুটো আমি এদেতে ভাতায় আমি অনেক হতে। নাতনির কথায় মহিমা চৌধুরী নাতনির কপালে চুমু দিয়ে বলেন, তুমি ঘুমাওনি কেন নানু? ঘুমাতে না তো। ঘুমাও নানু, অনেক রাস্তা বাকি। রাহি তিন্নি আর আদনানের মেয়েটা নানুর কোলে মাথা রেখেই ঘুমিয়ে যায়। অন্যদিকে তিন্নি অনেকটা সময় ধরেই পর্যবেক্ষণ করছে আদনানের মেজাজটা মোটেই ঠিক নেই। বিয়ের এত বছরে তিন্নি কখনো আদনানকে এতটা বিরক্ত দেখেনি। আদনান, তিন্নির কথায় আদনান গাড়ির জানালা থেকে মুখ সরিয়ে তার দিকে তাকায়। হ্যাঁ বলো। কি হয়েছে তোমার? কি হবে? না আসলে খুব কি মেজাজ খারাপ তোমার? না, তেমন কিছু না। তিন্নি আর কথা বাড়ায় না। অয়ন আর নোহার গাড়িতে। বিয়ের পর থেকে নোহা কোনো কথাই বলেনি, অয়নও বলেনি। তবে অয়ন নোহার হাতটা ধরে বলে। একটা কথা বলবো? নোহা অয়নের দিকে তাকায়। বলুন। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে জানেন তো, আমার বোনকে আমি ছোট থেকে চিনি। মা বাবার সম্মানহানি হবে বা মা বাবাকে কেউ দুটো কথা শোনাবে এমন কোনো কাজ আমার বোন এই পর্যন্ত করেনি। আজ আমার সেই বোন এত বড় একটা কাজ করে বসলো। আমিও দাদা ভাইকে কখনো এমন কাজ করতে দেখিনি। তুমি চিন্তা করো না, আমার ভাইয়া অনেক ভালো দায়িত্ববান একজন মানুষ। দেখ, নিঃসন্দেহে নির্ঝর ভাই একজন যোগ্য পাত্র, কিন্তু তাই বলে এভাবে? অনয় আর কিছুই বলে না। আরও 3 ঘন্টা জার্নি শেষ করে তারা পৌঁছে যায় চৌধুরী বাড়িতে। বাড়িতে পৌঁছাতে রাত 3টা বাজে। তাই সবাইকে হালকা পাতলা বরণের পর্ব শেষ করেই তাদের রুমে নিয়ে আসা হয়। ছায়া এই মুহূর্তে একটা নতুন শাড়ি পরে ফুলে সজ্জিত একটা খাটে বসে আছে। মেজরের রুমটা বড্ড বেশি নিখুঁতভাবে সাজানো, যেন প্রতিটা জিনিস একটা অন্যটার পরিপূরক। দেখেই মনে হচ্ছে কোনো দক্ষ হাতে সব কিছু মেনটেন করা হয়। ছায়ার মনটা বিষণ্ণ এক কালো মেঘে ঘিরে আছে। একটুও ভালো লাগা কাজ করছে না তার ভেতর। বিয়ে নিয়ে কত স্বপ্ন মেয়েদের, তারও কি কম ছিল? অনেকই স্বপ্ন ছিল, কিছুই হলো না বাস্তবায়ন। ছায়া চোখ বন্ধ করে ভাবে, এই মানুষটার সাথে 1 থেকে 2 বার দেখা হয়েছে, কখনো সেইভাবে কথাই বলেনি তার সাথে। আর এখন একটু সময়ের ব্যবধানে সে ছায়ার স্বামী। কি অদ্ভুত মানুষের জীবন। কিছুক্ষণের মাঝেই নির্ঝর দরজা খুলে ভেতরে আসে। নির্ঝরের পায়ের শব্দ পেয়ে ছায়ার ভেতরে ধুকপুক শব্দ কেমন বৃদ্ধি পাচ্ছে। নির্ঝর ক্রমশ ছায়ার দিকে এগিয়ে আসছে, আর ছায়ার ভেতরের ভয় ঝড়তা ছায়াকে আরও চেপে ধরছে। কিছুক্ষণ পর ছায়া নিজের সামনে কারোর উপস্থিতি টের পায়। হঠাৎ করেই নির্ঝর ছায়ার ঘোমটা টেনে সরিয়ে ফেলে। নির্ঝরের এমন কাজে বেশ ভয় পেয়ে যায় ছায়া। চোখ তুলে নির্ঝরের দিকে তাকানোর সাহসটাও হারিয়ে ফেলেছে ছায়া। নির্ঝর নিজের হাত দিয়ে ছায়ার থুতনিটা ধরে উঁচু করায়। ছায়ার চোখে চোখ পড়তেই নির্ঝর কোথায় যেন হারিয়ে যায় বারবার। ওই চোখগুলো গভীর সমুদ্রের মতো, কত কথা বলে নির্ঝরকে। জীবনে কত কথা বুঝেছে, দেখেছে। তবে মেজর নির্ঝর কেন জানি না এই চোখের ভাষা পড়তে পারে না। কষ্ট হয়, মনে হয় পড়ালেখা বোধহয় সব ভুলেই গেছে সে। নীরবতা ভেঙে নির্ঝর বলে, যাও ফ্রেশ হয়ে এসো, এসব মেকআপ তুলে ফেলো। আমি মেকআপ করিনি। নির্ঝর এবার নিজের বৃদ্ধ আঙ্গুল ছায়ার ঠোঁটে ছুঁয়ে বলে, এখানে তাহলে লাল রঙের এটা কি লেগে আছে? আমি মুখে কিছুই দেইনি, তিন্নি আপু আমার লিপস্টিক লাগিয়ে দিয়েছে। এখন তুলে ফেলো। ছায়া কিছুই বলে না, টিস্যু দিয়ে লিপস্টিক তুলে ফেললো। নির্ঝর ফ্রেশ হয়ে আসে, এসে ঘাটের একপাশে শুয়ে পড়ে। ছায়ার খুবই ইস্তস্তত হচ্ছে। সে কি করবে? শুয়ে পড়বে নাকি? কিন্তু লোকটা কেমন অদ্ভুত। ছায়ার ভীষণ কান্না পাচ্ছে। কি করবে সে? কীরকম একটা বাজে সিচুয়েশন। ছায়াকে ওভাবে বসে থাকতে দেখে নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে, যেভাবেই হোক না কেন তুমি আমার স্ত্রী। মানো আর নাই মানো, আমার সাথে তোমাকে এক বিছানায় শুইতে হবে। সো চুপচাপ শুয়ে পড়ো। ছায়া এবার এক কোণায় নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে। বিছানাটা রাজকীয় 4 জন মতো ভালো করেই শোয়া যায়। সেখানে ছায়া এমনভাবে শুয়ে আছে যেন 10 জন শুয়েছে কোনো মতে। নির্ঝরের এবার প্রচণ্ড রাগ হচ্ছে। কি অদ্ভুত এই মেয়ে। নির্ঝর এবার এক হাতে ছায়াকে হাঁচকা টান দেয়। নির্ঝরের টান খেয়ে ছায়া সোজা তার বুকের সাথে মিশে যায়। ছায়া কিছু বলার আগেই নির্ঝর টেবিল ল্যাম্প অফ করে দেয়, আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। ছায়ার ছোট থেকেই একটা ফোবিয়া আছে। এটা একটা নেক্টোফোবিয়া, যে কারণে অন্ধকার তার ভীষণ ভয় করে। ছায়া নির্ঝরেরকে ভয়ে বলতে পারছে না লাইট অন করুন, আর অন্ধকারের ভয়ে নির্ঝরের থেকে সরতে পারছে না। নির্ঝর ছায়ার চুলের ঘ্রাণ পেয়ে মাতাল হয়ে গেছে।
অনেক দিনের পুরনো ঘুম এসে তার চোখে ভিড় করেছে। ছায়া নিঝরের পরনের গেঞ্জিটা খামচে ধরে। নিঝর বুঝতে পারে ছায়া তাকে ধরে রেখেছে, তবে কিছু বলে না। মেয়েটা এতক্ষণ ভয় পাচ্ছিল নাকি অভিনয় করছিল? অভিনয় করছিল, তাহলে লাইট অফ করার সাথে সাথে ভাবে জড়িয়ে ধরে কেউ। কথাগুলো নিজের মনে মনে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নিঝর। তবে ছায়ার প্রচণ্ড ভয় করছে, কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে নিঝর ঘুমিয়ে গেছে, কিন্তু ছায়া ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। পায়ের কাছে একটা কাঁথা রাখা, সেটা টেনে নেয় ছায়া। হাত পা অবশের মতো করে নিয়ে আসছে। ভয়ে রীতিমতো অবস্থা বিহাল। বারবার মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে। ছায়া সাত পাঁচ না ভেবে নিঝরকে নিজের দুহাতে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া নিজেও ধীরে ধীরে ঘুমিয়ে যায়। এই রাত এভাবেই কেটে যায়। তিন্নি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে তার মেয়েটা কাঁদছে। রহিমা, কি হয়েছে? মাম্মা, আমি বলে ব্যথা পেয়েছি। তিন্নি দ্রুত মেয়ের কাছে গিয়ে মেয়েকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেখে আদনান বেলকনিতে দাঁড়িয়ে আছে। কে আশ্চর্য, মেয়েটা এত সময় কান্না করেছে আর আদনান তার দিকে কোনো খেয়ালই করছে না। এমনটা তো আগে কখনো হয়নি। আদনান, না, 3 দিন ডাকেও কোনো সাড়া নেই। এই আদনান, শুনছো? আদনান এবার পেছনে ফিরে রাহিকে কাঁদতে দেখে দ্রুত ভেতরে আসে। কি হয়েছে মাম্মা, কাঁদছো কেন? তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। পরে গিয়ে ব্যথা পেয়ে অনেকক্ষণ যাবৎ কাঁদছে। কাল রাতে প্রচুর কষ্ট হয়ে গেছিল, আর রাত করে ঘুমানোতে আমার ঘুমটা গাঢ় হয়েছে বলে বুঝতে পারিনি। কিন্তু তুমিও সজাগ ছিলে, দাঁড়িয়েছিলে, মেয়েটার কান্না কেন শুনতে পাওনি? একজন মেঝর হবার সুবাদে খুবই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নিঝরের। তবে কাল রাত 4টার দিকে শুয়ে ভোরে আর ঘুম থেকে ওঠা হয়ে ওঠেনি। তবে সকাল 9টা নাগাদ ঘুম ভেঙে যায় নিঝরের। ঘুম ভাঙতেই বুকের উপরে কারোর ভার অনুভব করে। নিঝর মাথা উঠিয়ে লম্বা চুলে সেই মেয়েটাকে দেখে বেশ ভালোই লাগে। এই মেয়েটার মাথাটা তার বুকের জন্যই। এইসব ভাবতে ভাবতে হঠাৎই নিঝর বুঝতে পারে ছায়ার শরীর কাঁপছে। নিঝর দ্রুত ছায়াকে বালিশে শুয়ে বুঝতে পারে ছায়ার প্রচণ্ড জ্বর এসেছে। এসি তো চালানো নাই, কাঁথাও গায়ে দেওয়া, তবে জ্বর কেন এলো সেটাই বুঝতে পারছে না নিঝর। এই অবস্থায় তার কি করা উচিত? নিঝর দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসে। নোহা আর তার মা মিলে খাবার রাখছিল টেবিলে। নিঝরকে দেখে মিসেস চৌধুরী বললেন, ছায়া কোথায় নির্ঝর? ওকে নিয়ে খেতে আয়। মা আসলে মিসেস চৌধুরী ছেলের এমন কণ্ঠ শুনে বুঝতে পারে কিছু হয়েছে। মেজরের স্ত্রী সে, আবার মেজরের মাও। মাহিমা চৌধুরী ব্রুকুচকে বলে, কি হয়েছে? ছায়ার হঠাৎ জ্বর এসেছে। নোহা খাবার দেওয়া বন্ধ করে নিঝরের দিকে তাকায়। কি বলছেন ভাইয়া? হ্যাঁ, আসলে আমি তো বুঝতে পারিনি কেন এমন হলো। নোহা দ্রুত পায়ে উপরে উঠে আসে, সাথে নির্ঝর আর মাহিমাও। নোহা বোনের কাছে এসে মাথায় হাত দিয়ে জ্বর চেক করে। ছায়ার গা পুড়ে যাচ্ছে, ভীষণ জ্বর এসেছে। ভাইয়া, কাল রাতে ঘরের লাইট বন্ধ ছিল? হ্যাঁ। ইস ভাইয়া, আসলে ছায়ার নেকটোফোবিয়া আছে। কালকে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাই এমন জ্বর এসেছে। নিঝর অবাক হয়ে যায় কথাটা শুনে। এই জন্য কাল রাতে মেয়েটা তাকে ধরে বসেছিল, আর নিঝর কত কিছুই না ভেবেছে। মা, বলছি যে আদনান ভাইয়াকে একটু ডাকবেন। বাবা তো আদনান ভাইয়ের দেখাতো ছায়াকে, জানেন তো উনি ছায়ার পার্সোনাল ডক্টর। হ্যাঁ, আমি ডেকে আনছি। মিসেস চৌধুরী চলে যায়। নোহা ছায়ার মাথায় হাত দিয়ে ওকে দেখছে। আদনান ছায়ার পার্সোনাল ডক্টর? জি ভাইয়া, আর আদনান ভাইয়ের থেকেই অয়নের সাথে আমার বিয়েটা ঠিক হয়। আদনান ভাই প্রথম অয়নের প্রস্তাব দেয় বাবাকে। নিঝর গম্ভীরভাবে কিছু চিন্তা করা শুরু করে। এর মাঝেই আদনান চলে আসে রুমে। কি হয়েছে? ভাইয়া দেখুন, ওর প্রচুর জ্বর। সরে এসো। নোহা উঠে যায়। আদনান ছায়ার প্রেশার চেক করে। সব কিছু চেক করার পর উঠে দাঁড়ায়। নির্ঝর, ওকে আর অন্ধকারে রাখিস না। যদিও এতদিনের ট্রিটমেন্টে এই মেয়েটা বেশ সুস্থ হয়ে উঠেছিল, একদিনই তা অবনতি হয়ে গেল। ওষুধ খাইয়ে দিবি, খাবার খাইয়ে। আদনান কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। নিঝর অনেকটা সময় ধরে আদনানের কথাগুলো বুঝে, তারপর নোহার দিকে তাকায়। আপু, খাবার নিয়ে আসো। জি ভাইয়া। নোহা নিচে চলে যায়। মিসেস চৌধুরী নিঝরের কাছে আসে। আমার ছেলেটা অনেক অদ্ভুত আচরণ করছে জানিস তো নির্ঝর। মায়ের কথার আক্ষরিক অর্থ নিঝরের ভালো করেই জানা আছে।
চিন্তা করো না, বিশ্বাস রাখো। এর মাঝেই নোহা খাবার নিয়ে চলে আসে। নির্ঝর ছায়ার কাছে এগিয়ে যায়, ছায়াকে উঠিয়ে বসায়। ছায়া যদিও এখন কোনো ধ্যান জ্ঞান নেই, তারপরেও কষ্ট করে স্যুপটা খাইয়ে ওষুধ খাইয়ে দেয় নির্ঝর ছায়াকে। কাবার থেকে কম্বল বের করে ঢেকে দেয় ছায়াকে। সকাল গড়িয়ে দুপুর। ছায়ার জ্বর এসেছে। ছায়া একটু একটু করে চোখ খুলে নিজেকে অচেনা জায়গায় দেখে প্রথমে একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় কাল যে তার বিয়ে হয়েছে। ছায়া হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসে। রুমটা আপাতত ফাঁকা, কেউই নেই। তার শরীরের শাড়িটা ঘেমে শরীরের সাথেই লিপটে আছে। ছায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরটা বেশ ভালো লাগছে এখন। ব্যাগ থেকে শাড়ি নিয়ে ছায়া বাথরুমে চলে যায়। রীতিমতো গোসল করে ফ্রেশ হয়ে নেয়। আসলে ছায়ার মনেই নেই সকালে তার সাথে কি হয়েছে। ছায়ার মনে হচ্ছে এখন হয়তো সকাল, তাকে এখন গোসল করে নিচে যেতে হবে। কিছুক্ষণ পরে ছায়া বেরিয়ে আসে। তখনই রুমে নির্ঝর খাবার হাতে প্রবেশ করে। দুজনের চোকাচোকি হতেই ছায়া চোখ নামিয়ে নেয়। কি ব্যাপার, তুমি গোসল করেছো? হ্যাঁ, কেন? ইয়ে মানে ঘেমে গোসল হয়ে গিয়েছিলাম অর্ধেক, তাই। পাগল মেয়ে, জানো তুমি কি পরিমাণ জ্বর ছিল? সেন্স ছিল না তোমার। ছায়া নির্ঝরের মুখের দিকে চোখ তুলে তাকায়। সত্যি? নির্ঝর অবাকে চরম সীমানায় পৌঁছে গেছে। তোমার মনে নেই কিছু? না, মনে নেই। এখন সকাল না? জি না ম্যাডাম, এখন অলমোস্ট বিকাল। কি, এত বেলা হয়ে গেছে? বসো, খেয়ে নাও। নির্ঝর ছায়ার সামনে খাবার রাখে। ছায়া খাবার খায়। এরপর ছায়াকে ওষুধ দিয়ে নির্ঝর ব্যালকনিতে চলে আসে। একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে। নির্ঝর ফোনটা পিক করে কথা বলতে থাকে। ছায়া বের হচ্ছে, তাই ভাবলো জামাগুলো কি সাজিয়ে রাখবে। ছায়া ব্যাগ হাতে নিয়ে যখন জামাগুলো বের করবে, তখনই নির্ঝর এসে বলে, কি করছো? জামাগুলো বের করছিলাম। করবে না, আমরা আজকেই চলে যাবো এখান থেকে। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। ছায়া হাঁ হয়ে তাকিয়ে আছে। চলে যাবে মানে? কোথায় চলে যাবে? কিন্তু ছায়া তো যেতে চায় না। মা বাবাকে ফোন করবে, কিন্তু কি বলবে? ওদের না দেখে ছায়া এক পাও যেতে চায় না এখান থেকে। মনের ভেতরে কালো মেঘেরা হানা দিল। ভীষণ কষ্ট হচ্ছে এখন তার। সবাই মিলে এক জায়গায় বসে আছে। সেখানে ছায়াও এক কোণে বসে আছে। তিন্নি নোহার কোলে বসে আছে। নোহার হাতে চুড়ি নিয়ে খেলছে। ভাই, তুই আজকেই চলে যাবি, কিন্তু কেন? তোর তো অয়নের বিয়েতে ছুটি ছিল 3 দিন। আপু, আমি একজন মেজর, সেখানে পুরো দায়িত্ব আমার। আমি চাইলেও তোদের সময় না পেরেছি আগে দিতে, এখন না পারবো দিতে। তুমি যাচ্ছ, ভালো কথা, ছায়াকে রেখে যাও। সম্ভব না মা, বিয়ে মানুষ বউকে রেখে দিতে পারে না। মিসেস চৌধুরী ছেলের কথায় উঠে দাঁড়ায়। আমিও তা মানলাম, কিন্তু ছায়া যে অসুস্থ, তা কি করবে? আমিও সেটাই বলছিলাম নির্ঝর, আমি এখানে আছি, তুমি ছায়াকে রেখে যাও। আদনান ভাইয়া, আপনাকে ওর চিন্তা করতে হবে না। এই মুহূর্তে আমি তাকে দেখে রাখতে পারবো। আর চিন্তা করবেন না, রাজশাহী গিয়ে ভালো একজন ডক্টর হায়ার করবো আমি। নির্ঝর ভাইয়া, একটা কথা, মা বাবাকে যদি একটু বলতেন। হ্যাঁ ভাইয়া, আমারও অফিস ছুটি ছিল। তুমি যেহেতু থাকছো না, আম্মু আব্বুকে ডাকো। ছায়া তাদেরও মেয়ে। নির্ঝর অয়নের দিকে তাকিয়ে বলে। ওনারা কিছুক্ষণের মাঝে পৌঁছে যাবে। কথাটা বলে নির্ঝর সেখান থেকে উঠে যায়। ছায়া সেখানেই বসে রয়। মেয়েটা সম্পর্কে সমস্ত ডিসিশন নিয়ে ফেলল নির্ঝর, কিন্তু ছায়াই কিছু বলতে পারল না। তবে কি এখন থেকে তার জীবনটা এমন হয়ে যাবে? কিছুই ভাবতে পারছে না ছায়া। সবাই ড্রয়িং রুমে বসে আছে। ছায়া আর নির্ঝরের ব্যাগ গাড়িতে উঠানো হয়ে গেছে। ছায়ার চোখ দিয়ে পানি পড়ছে। ছায়া মেয়েটা এমন যে কাঁদলে শব্দ হয় না। মা বাবা যদিও সেভাবে ছায়ার সাথে কোনো কথা বলেনি, রাগ তাদের স্বাভাবিক। তবে হঠাৎ করেই একটা অচেনা মানুষের সাথে বিয়ে হয়ে গেল, তাও এভাবে। আর এভাবে হঠাৎ করেই তার সাথে বেরিয়ে যাওয়া লাগছে। সেখানে কেউ নেই, এ অচেনা মানুষটা বাধে। এসব ভাবতেই ছায়ার দু চোখ বেয়ে ঝর্ণা গড়িয়ে পড়ছে। এত কষ্ট হচ্ছে, পরিবার বুঝি এত আপন হয়? তৌফিক, হাসান, নোহা, রাবেয়া বেগম বাদে এই দুনিয়ায় কাউকে এত কাছ থেকে দেখার প্রয়োজন বোধ হয়নি ছায়ার। বরাবরই সে তার দু বোন পরিবারকে সময় দেয় বেশি। রাবেয়া বেগম একজন মা। সেই মা বুঝতে পারে না এমন কোনো কিছুই নেই দুনিয়ায়। রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ছায়ার কাছে এসে বসে। তখন থেকে দেখছি কাঁদছিস কেন? ছায়া মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। ভালো লাগছে না মা। ছায়া মায়ের দিকে ঘুরে তাকায়। ছায়ার গলা ধরে আসছে। কথা বলতে গেলে কষ্ট হচ্ছে। বুকের ভেতর কষ্ট হলে বুঝি এমন লাগে?
ছায়া দূরের ভার্সিটিতে পর্যন্ত অ্যাডমিশন নিল না বাসা ছেড়ে যাবে না বলে। আজ তাকে কোথা থেকে কোথায় চলে যেতে হবে। মা, রাত 9টা বেজে গেছে, আমাদের এখন রওনা হতে হবে তো। ঠিক আছে, সাবধানে যাও, খেয়াল রেখো বাবা। এই মুহূর্তে তোমার সাথে তোমার বউ আছে, আমি কিন্তু কোনো রকম ঝামেলা চাই না। ঠিক আছে মা। নিঝড় শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নেয়। তিন্নির ছোট মেয়েটা মামাকে ছাড়তে চায় না, কিন্তু মামা আর থাকবে না। রাহি উপায় না পেয়ে ছায়ার হাত ধরে বসে। নতুন মামি যেও না তোমরা। ছায়া রাহিকে কোলে তুলে রাহির গালে চুমু দেয়। আবার আসবো মা, তোমার কাছে থাকবো সব সময়। ছায়ার চোখ জোড়া লাল হয়ে আছে কান্না করার জন্য। গাড়িতে বসে ওরা বাস স্টপে চলে আসে। এখান থেকে নির্ঝর রাজশাহীর বাস নেবে। ছায়া ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলো এটা এসি বাস। গাড়ি থেকে নেমে নির্ঝর ছায়ার হাত ধরে উঠে বসবে, তখন নির্ঝর নিজের হাতে টান অনুভব করে। পেছন ফিরে ছায়ার দিকে তাকায়, ওর চোখ টলমল করছে। কি হয়েছে? এই বন্ধ বাসে যাবো না। এখান থেকে রাজশাহী অনেক দূর, আমরা গাড়িতে যেতে পারবো না। কিন্তু আমার তো খোলা বাসেও যেতে পারি। না পারি না, আপাতত এটাতে যেতে হবে। আমার কষ্ট হবে অনেক। নির্ঝরের এবার ভীষণ মায়া লাগে। সে ছায়াকে নিজের কাছে এনে ছায়ার বাহুজোড়া জড়িয়ে ধরে বলে, দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে ছায়া। আমার বাড়ি দিয়ে আসুন না। নির্ঝর বরাবরই ঠান্ডা স্বভাবের মানুষ। রাগ হলেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে। আর্মি ক্যাম্পে সব কিছুর জন্যই ট্রেনিং হয়। তবে রাগ নিয়ন্ত্রণ করাটা সে শিখেছে বাবা সিনহার থেকে। এই মুহূর্তে ছায়ার অবস্থা যদিও নির্ঝর বুঝতে পারছে। হঠাৎ করেই বিয়ে, তারপর হঠাৎ করেই জায়গা পরিবর্তন, কিন্তু তারপরেও এখন ছায়াকে যেতে হবে তার সাথে। নির্ঝর ছায়াকে টেনে গাড়িতে তুলে। গাড়ির ভেতরে আলাদা কেবিনের মতো সিস্টেম করা। ছায়াকে বসিয়ে দেয় নির্ঝর।